এটা তো আনোয়ার হোসেন। অরুণদা কবে হলো? এটা তো আনোয়ার হোসেন হলো। অসুবিধা নেই। আমি শুরু করবো। ঠিক আছে। আসুন যাবে। সবাই ভালো আছেন তো? ভালো আছেন? আসতে হচ্ছে কেন? আমার কি ইসেনে নেটের প্রবলেম নাকি? আমার কথা শোনা যাচ্ছে? একদম ঠিক আছে। অডিও ভিডিও। প্রেরণা পাঠচক্রে সোমবারের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মহাগুরু, গুরু এবং সব সিনিয়র বন্ধুদের বলুন, টিচারদের বলুন, সবাইকে প্রণাম। আজকে ছোট্ট জিনিস নিয়ে আমরা উপস্থাপনায় এসেছি। সেটা হচ্ছে এখন সবার চেম্বারে যেটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে জ্বর। আমি যে পেশেন্টের কথা বলছি, পেশেন্টের বয়স 25 বছর। একটি মেয়ে আমাকে একদিন ফোন করলো। ফোন করে কি বললো? বললো, কালকে আপনি থাকবেন তো? বললাম হ্যাঁ থাকবো, আমি কালকে যাব। বললাম দাঁড়া দেখি, নাম লিখতে হবে তো। বললো নাম ফাম লেখা ফেখা জানি না, আমি সবার আগে চলে যাব। কেন? বলছে আমি 2 মাস ধরে জ্বরে ভুগছি। এক সেকেন্ড। সরি একটু দেরি, ব্যস্ত ছিলাম। যাকে এবার বলি, কাজে চলে আসি। পেশেন্ট বলছে আমি 2 মাস ধরে জ্বরে ভুগছি ডাক্তারবাবু।
আমি আর পারছি না, আমি কালকে আপনার কাছে আসবো। আমি সকাল থেকে অনেক ভেবেছি, এবার আপনার হেল্প আমার লাগবেই। আমি কালকে সকালে আপনার কাছে আসছি। এইটা বলে ফোনটা কেটে দেয়। সকালে আমার কাছে এলো, আসার পর তখন আমি সবে চেম্বারে ঢুকেছি, ঢুকেই দেখি সে এসে বসে আছে 9টা থেকে, আমি ঢুকেছি 10টার পরে। কি ব্যাপার? বলছে, ডাক্তারবাবু 2 মাস ধরে জ্বরে ভুগছি। কালকে ভাবলাম না আর নয়, এবার ডাক্তারবাবুর কাছে যেতেই হবে। ডাক্তারবাবুর কাছ থেকেই আমাকে চাইতে হবে মেডিসিন। কিরকম ব্যাপারটা, জ্বর কিরকম? 2 মাস ধরে জ্বর। কি জ্বর রে? বলছে জুন মাসের ফার্স্ট উইকে আমার জ্বর আসে, হঠাৎ সন্ধ্যেবেলা কাঁপুনি দিয়ে জ্বর। তো বাড়ির লোকেরা কি করবে, পাশে একজন অ্যালোপ্যাথ ডাক্তার ছিল, তার কাছে নিয়ে গেছে। সে দেখে টেকে বলেছে ও কোনো ব্যাপার নয়, ভাইরাল ফিভার, তুই এই ওষুধ খা, সব ঠিক হয়ে যাবে। বলে ওষুধপত্র দিয়েছে, আর একটা ফর্দ বানিয়ে দিয়েছে। আর কিসের ফর্দ? না, এগুলো ব্লাড টেস্ট করতে হবে। তো যাকে পরের দিন ওষুধপত্র 3 দিন খেলাম, তারপরে ব্লাড টেস্ট করলাম, কিছুই ধরা পড়লো না। ডেঙ্গু ধরা পড়েনি, টাইফয়েড ধরা পড়েনি, ম্যালেরিয়া ধরা পড়েনি, কিছুই ধরা পড়লো না। ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু আবার অ্যান্টিবায়োটিক লিখে দিল, আর কিছু ওষুধ চেঞ্জ করে দিল। আবার খাচ্ছি 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 খাচ্ছি, কিছুই হয় না। জ্বর 4 থেকে আর নামে না। প্যারাসিটামল খেলে একটু কমে, আবার প্যারাসিটামলের অ্যাকশন চলে গেলে আবার জ্বর এসে যায়। তো এইরকম ভাবে চলতে থাকে। কিছুদিন পরে বাড়ির সবাই বললো না, এই ডাক্তার দিয়ে হবে না, বলে আরেকজন এমডির কাছে দেখাতে গেলাম। তার কাছে যেতে এই রিপোর্ট গুলো সে দেখলোই না। সে আবার টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়া সারা দুনিয়া করতে দিল। আবার করা হলো, সেই যথারীতি টাইফয়েডও নেগেটিভ, যে ডেঙ্গুও নেগেটিভ, ম্যালেরিয়াও নেগেটিভ। উনি আবার অ্যান্টিবায়োটিক লিখে দিলেন, লিখে দিয়ে বললেন এগুলো খাও। প্রথম ডাক্তার অ্যান্টিবায়োটিক লিখেছিল 5টা, 5 দিনের। দ্বিতীয় ডাক্তার অ্যান্টিবায়োটিক লিখলো 5 দিনের 2টো করে, না 10 দিনের 10টা, তাহলে 15টা হয়ে গেল। 10 দিন খাবার পরেও জ্বর কমছে না। আবার সেই একই 4 জ্বর। সকালবেলার দিকে ওই প্যারাসিটামলের অ্যাকশন থাকে, তখন একটুখানি কম থাকে, বেলা হতে হতে আবার বেড়ে যায়, আবার সেই 4 জ্বর। আমি ওকে জিজ্ঞাসা করলাম আর কিছু হয় না, শুধু জ্বর? বলছে ডাক্তারবাবু গা বা কি ব্যথা, মনে হচ্ছে কেউ পিটিয়েছে, এরকম ব্যথা। পেটের ভেতর একটা অস্বস্তি, পায়খানা ঠিক মতো হচ্ছে না, খিদে ঠিক মতো হচ্ছে না। তাও আমি জোর করে করে খাচ্ছি, চেষ্টা করছি, ওআরএস খাচ্ছি, জল খাচ্ছি, যা বলেছে ডাক্তাররা, যেরকম যেরকম বলেছে আমি সেরকম সেরকম চলছি, তারপরেও জ্বর কমছে না। তারপরে 3 নম্বর ডাক্তার, তিনিও এমডি ডাক্তার, তার কাছে দেখালাম। তিনি খালি অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করে দিলেন, বাকি ওষুধ একই থাকলো। হলো, হয়ে গেছে 15 দিন, এই 25 দিন, আর কটা দিন দেখো জ্বর কমে যাবে। বলে আরো 10টা অ্যান্টিবায়োটিক। আমার 25টা অ্যান্টিবায়োটিক টোটাল খাওয়া হয়ে গেল, সেই প্যারাসিটামল না খেলে 4 জ্বর। তো এইভাবে চলছে। কালকে সকাল থেকে আমি ভাবলাম আর না,
এইবার ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আমি শুনছি, আমি বললাম তুই 2 মাস ধরে ওয়েট করলি, এই 1.5 মাস ধরে ওয়েট করছিস, ডাক্তার পাল্টাচ্ছিস, কই একবারও ফোন করে বলিসনি তো? তোর বাবা এলো, উপায় কিছু বলেনি তো? ওর বাবা আমাকে দেখাতে এসেছিল তার মাঝখানে। বললো না আমি তো মামার বাড়ি থাকি। বুঝলে? আমি বললাম টাইফয়েড, সব টাইফয়েড যে কটা টেস্ট হয়েছে সব নেগেটিভ? বলে হ্যাঁ। কি বলছিস রে, এতদিন ধরে জ্বর, কি জন্য জ্বর সেটাই ধরা পড়ছে না। আমার একটু যেন কেমন কেমন হচ্ছে, কি কোথায় টেস্ট করেছিস? ভালো জায়গা থেকে টেস্ট করা। এসব বলছি, তখন বলছি ডাক্তারবাবু আপনি এমন একটা ওষুধ দিন, তাড়াতাড়ি দিন, আমার এই এই 2 মাস ধরে পরে আর কিছু নেই। আমার মনে হচ্ছে আপনি পারবেন, আপনি তো ওষুধ দিলে আমার ঠিক হয়ে যাবে, তাই ভেবে আপনাকে কালকে ফোনটা দিলাম। ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবুই আমাকে এখান থেকে বার করবে। আর ওষুধের মধ্যে আর কি কি বলে, একটা সিরাপ খেয়েছি গেল, আর 10টা স্টেরয়েড খেয়েছি। টোটাল প্যারাসিটামল খেয়েছে 36টা। 36টা প্যারাসিটামল, 25টা অ্যান্টিবায়োটিক, আর 10টা স্টেরয়েড, একটা সিরাপ। এই হচ্ছে টোটাল ওষুধ, এসব খাওয়া হয়ে গেছে। জ্বর কিন্তু সেই 4। সকালবেলা আমার কাছে আসবে বলে একটা প্যারাসিটামল খেয়ে এসছে, 1000 প্যারাসিটামল খেয়ে এসছে, এসে এসব কথাগুলো বলছে। তো আমি অনেকক্ষণ ভাবলাম যে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে। ও আমার বহুদিনকার পেশেন্ট, মানে বহুদিন মানে অনেক দিনকার পেশেন্ট। ওর পুরোনো দিনে একটা শ্বাসকষ্ট ছিল, সেই অ্যালার্জি থেকে, অ্যালার্জি হতো খুব, অ্যালার্জি থেকে শ্বাসকষ্টটা হতো, সেইটা আমার ওষুধ খেয়ে একদম ভালো হয়ে যায়। আমি তখন বসে বসে ভাবছি তাহলে কি হোম ডিজায়ার টু গো হোম ধরে এগোবো, নাকি ওর অন্য কিছু। আমি এসব ভাবছি, ভাবতে ভাবতে বললাম না, এটা ও আমার থেকে কি চাইছে। আমার তখন মনে হলো একটাই জিনিস, খালি আমার মাথায় মনে হলো তখন, যে ও আমার থেকে হেল্প চাইছে। আপনাদের মনে হতে পারে কেসটা বললাম সঙ্গে সঙ্গে ওষুধে চলে গেলাম। অ্যাকচুয়ালি আজকের এই কেসটা বলার উদ্দেশ্য হচ্ছে, ফার্স্ট প্রেসক্রিপশন দুর্দান্ত হওয়ার পরেও আমরা যখন সেকেন্ড প্রেসক্রিপশন করতে বসি, সেখানটা আমাদের খুব ভাবায়। কেন সেকেন্ড প্রেসক্রিপশন করা হয়েছিল সেটাও বলবো। ফার্স্ট প্রেসক্রিপশন ভালো হওয়া সত্ত্বেও সেকেন্ড প্রেসক্রিপশন করতে হলো কেন, এই জায়গাটা বলার জন্যই আজকে আমাদের এখানে আসা। ওকে ডিলিউশন হেল্প কলিং ফর ধরে প্ল্যাটিনা দেয়া হয়। প্ল্যাটিনা 1M 3টে ডোজ দেয়া হয়। আমি দিলাম, দিয়ে বললাম একটা এখানে খা, এই ওষুধটা বানিয়ে একটা ডোজ এখানে খা, খেয়ে কি হচ্ছে আমি একটু দেখে নিই, তারপরে বাড়ি যা। আমার এখান থেকে 8টা স্টেশন ট্রেনে ওদের বাড়ি। ওদের লাইনে এখন তারকেশ্বরের জলযাত্রীরা যায়। ট্রেনে ওঠা প্রচুর কঠিন। সকালবেলা যখন আমার কাছে আসছে, ট্রেনে ওঠাটাই কঠিন, এত ভিড়। তারপরেও সেদিন কেউ এসেছে।
ওয়ানিম দেবার পর কিছুক্ষণ বাদে দেখা যায় ওর নিজেই বলছে দেখো একটু ঘাম টাম দিচ্ছে বুঝলে, হ্যাঁ বেশ শরীরটা একটুখানি মনে হচ্ছে কিরকম কিরকম একটু চেঞ্জ আমার মনে হচ্ছে। ও খুব সুন্দর বলে, আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওগুলো দেখানো হবে, ও খুব সুন্দর বলে, ইংলিশে এমএ, কথাবার্তা ভীষণ ভালো। তো এক সেকেন্ড, একটা ফোন এসছে। পেশেন্ট দেখার সময় বারবার ফোন আসে, ক্লাসের সময়ও ফোন আসে, খেলবো না এরকম। না না সাবির, ওটা ফোন পে। ফোন পে না, করতেই থাকে পেশেন্টরা, জ্বালাতেই থাকে। তবে এগুলো হোমিওপ্যাথ ডাক্তারদেরই বেশি জ্বালায়, অ্যালোপ্যাথ ডাক্তারদের বেশি জ্বালায় না, তাই না গোপাল স্যার? কালকে বলবি না, 12টা 40-এ ফোন করছে একজন। তাই তো বলছি, আমার খুব মনে পড়ে একদিন একটা পেশেন্ট 12:30টায় ফোন করে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু এই ওষুধটা খেতে ভুলে গেছিলাম, এখন খাবো? খাবার তার কথা শোনা যাচ্ছে না, সাবিরের কথা শোনা যাচ্ছে। একটা ফোন করছে, ফোন করছে, কল এসছে একটা। তপন স্যার হ্যাঁ ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো। তখন স্যারের ছোট্ট মাথাটা দেখা যাচ্ছে। মাথা চেঞ্জ করে দিছি তো, এখন অরিজিনাল মাথা দিলাম যা আপনার জন্য শুধু। আবারও সরি। ওকে স্যার, শুরু করুন। তো আমি ওকে বললাম যা তুই বাড়ি চলে যা, চলে গেল। রাত্রিবেলা ফোন করেছে, করে বলছে ডাক্তারবাবু আমার এখন শরীরটা বেশ ভালো লাগছে, তবে জ্বরটা না আপনার ওষুধটা খেয়ে 4 থেকে নেবে 2.5 হয়ে গেছিল, কিন্তু আবার মনে হচ্ছে আবার একই জায়গায় ফিরে যেতে পারে, এরমই মনে হচ্ছে আমার, মানে আবার যেন আগের অবস্থাটা ফেরত আসছে, ভালো লাগাটা যেন চলে যাচ্ছে। ও আমাকে বলছে এই কথা। আমি ওকে বললাম এক কাজ কর, তোর বন্ধুকে কালকে সকালে পাঠিয়ে, ওর বন্ধুর সাথে এসেছিল, আমি বললাম যে তোর বন্ধুকে কালকে সকালে আরেকবার পাঠা। বললো ঠিক আছে ডাক্তার। সকালবেলা ওর বন্ধু এলো, আমি প্ল্যাটিনা 10M 2টো ডোজ দিলাম, দিয়ে বললাম এটা গিয়ে খাইয়ে দে। প্ল্যাটিনা 10M একটা ডোজ খাওয়ার পর এই প্রথম কোনো প্যারাসিটামল না খেয়ে ওর জ্বর 100-র নিচে নেমে যায়। ও তো খুব উচ্ছ্বসিত, হাসি, খুব আনন্দ যে যাক এতদিন আমার জ্বরটা কমলো। আমি তো ভাবলাম কমবে না বোধহয়। আর একটা ডোজ কি করবো ডাক্তারবাবু? আমি কিছু করবি না, খেতে হবে না। ও রোজ, ওর একটা গুণ আছে, যা বলে দেবো সেটা করে। ও পরের দিন থেকে রোজ একবার করে ফোন, সারাদিন পরে রাত্রিবেলা সারাদিন কি ঘটলো আগের দিন রাত্রির থেকে সবটা ডিটেলসে বলে। এক পরের দিন বললো ডাক্তারবাবু আজকে সকাল থেকে জ্বর আসেনি। রাত্রিরে ফোন করে বলছে ডাক্তারবাবু দুপুরের পর থেকে কিন্তু জ্বরটা আবার এলো। আমি ওকে বলে দিয়েছিলাম যেদিনকে 10M দিলাম যে গিয়েই কালকে টাইফয়েডটা টেস্ট করাতে, অন্য জায়গা থেকে, ভালো জায়গা থেকে করা। টাইফয়েডের যত ঘর হয়, ওই যে টেস্টের যে ঘরগুলো হয় না, সব কটাতেই পজিটিভ ছিল, লাস্টের ঘরটা ছাড়া। টাইফয়েড পজিটিভ ধরা পড়লো, আগে কোনো টেস্টে কিন্তু ধরা পড়েনি। তাই জন্য ডাক্তাররা সেরকম ওষুধ দিয়েছি। সাবিদা স্লাইডগুলো একটু দেন, আমি একটু স্ক্রিনশট নিব। সাবিদা দাঁড়ান, এটাই ফার্স্ট স্লাইড, এটাই ফার্স্ট স্লাইড, কিন্তু এটাই দেয়া হয়েছে। হ্যাঁ একটু ওয়েট করো, সব দেয়া হবে। এবার যখন ধরা পড়লো বললো ডাক্তারবাবু তাহলে এখন কি করবো? আমি কিচ্ছু করতে হবে না, তোমাকে যেরকম বলা আছে জল খাবার যা যা বলে দিয়েছি তুমি ওই রকম ভাবেই চলবে, আর কোনো অন্যথায় কিছু হবে না, এইটুকু এরমই চলবে, আর কোনো ওষুধ এখন লাগবে না।
এই মেয়েটাকে আপনাদের প্রশ্ন হবে এখানে, কেন আপনি পরে ফাইটাম কিছু দিয়ে দেননি? আমি দিইনি, এখানে আমি ওকে ফাইটামও দিইনি, কারণ ও আমার অনেক দিনের পেশেন্ট, খুব কষ্ট করে পড়াশোনা করেছে, ওর থেকে টাকা নিতেও আমার একটুখানি ভেবে চিন্তেই নিই আর কি। আমি ওই জন্য এক্সট্রা ওই ফাইটাম দিয়ে ওষুধ আমি জানি ওকে আমি যা বলবো ওইটুকুই করবে, এই কনফিডেন্স আমারও আছে ওর উপরে। তো ঠিক 3-4 দিন পরে বলছি, ডাক্তারবাবু সব ঠিক আছে, আমি সব দিক থেকে বেশ ভালো আছি, কিন্তু জ্বরটা কিন্তু আবার আজ এই 2 দিন হলো ওই 1:30-2টোর পর থেকে জ্বরটা আসছে 1:30 এরকম। ঠিক আছে আরো 2 দিন ওয়েট কর, আরো 2 দিন ওয়েট করলো, করে বলছো না ওই 1:30টা এবার আজকে এসছে 2। আমি কিরকম হলো কেসটা, এই বললো কমে গেছে সব ভালো, আবার বলছে 2। আমার একটুখানি চিন্তায় পড়ে গেলাম। আবার যারা হিসেবটা তো সব গড়মিল হয়ে গেছে, কারণ প্রথম থেকে আমাকে দেখাচ্ছে জ্বরের হিসেব, টাইফয়েড 21 দিনের হিসেব, ফার্স্ট সপ্তাহ, সেকেন্ড সপ্তাহ, এরম ভাবে থার্ড সপ্তাহে এরম ভাবে এগোবো, যে সেটাও উপায় নেই, সব তো ঘেটে আছে, কবে থেকে শুরু কবে শেষ কিচ্ছু হিসেব নেই। আমি ওকে বললাম বাবু শরীর কেমন আছে? বললো ডাক্তারবাবু জ্বর কমে গেছিল, তারপর থেকে এত উইকনেস, এতদিন উইকনেসটা কোনোদিন ফিল করি, এইবারে যেন প্রচুর উইকনেস, কিন্তু জ্বরটা কমেছে আগের থেকে। আগে তো 4-এর নিচে নামছিল না, এখন 2-এর থেকে 2 একটু সামান্য এরম ভাবে উঠছে, তার থেকে বেশি উঠছে না। আর আমার আচ্ছা তুই এক কাজ করতে পারবি, তুই একটু কষ্ট করে আসতে পারবি? বলছে আপনি যদি বলেন তাহলে একটু কষ্ট করে যেতে হবে। আমি দেখ আমার মনে হচ্ছে ওষুধটা চেঞ্জ করতে হতে পারে, তুই একবার আমাদের সামনে আয়। আমি এই কথাটা ওকে বললাম, বলে দেখছি কি করা যায়, বলে রেখে দেব। যেহেতু ওদের ওখানে ট্রেনে ওঠা যায় না এই সময়টা, একটা মাস শ্রাবণ মাসটা, তো ও ওইটা চিন্তা করেছে, যাকে রেখে দিয়েছে, ফোন মিটে গেছে। পরের দিন কষ্ট সৃষ্ট করে এসছে, আসার পর আমরা তাকে দেখলাম 3 জনে, আমি সাবি দুয়ালদা 3 জনে দেখলাম। দেখে আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলো একটু বলি আমি। সেটা হচ্ছে এক সেকেন্ড, রুগী হেসে হেসে বলছে আমাদের কাছে, একদম হেসে হেসে বলছে সকালবেলা মানে হাঁটা চলাফেরা করতে প্রথম 10 মিনিট আমি ভাবছি একদম ঠিক হয়ে গেছে, তারপর আবার ধীরে ধীরে এনার্জি চলে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটুখানি থেমে একটু বিষণ্ণতার সঙ্গে বলছে, কিন্তু মনটা যেন একটু খারাপ, সেরকম ভাবে বলছে, হাত পা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রথমে শুরু করলো কিন্তু হেসে হেসেই বলছে, আস্তে আস্তে বলছে, মনে হবে না 2 মাস ধরে জ্বরে ভুগছে। মুখে একটুখানি সামান্য একটা মানে রুগী যেও সেটা বোঝা যাচ্ছে, তাও কিন্তু ওর মুখে হাসি আছে। হাঁটা চলাফেরা করতে প্রথম 10 মিনিট আমি ভাবছি একদম ঠিক হয়ে গেছি, তারপরে ধীরে ধীরে এনার্জি একদম মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বিষণ্ণতার সুরে বলছে। আবার আমরা বসে আছি, তখন ও বলছে জানেন তো আগে কিন্তু হিমোগ্লোবিনটা কমে গেছিল,
হিমোগ্লোবিনটা 10-এর নিচে নেমে গেছে, ব্লাড টেস্ট গুলো হয়েছে, ওখানে শুধু হিমোগ্লোবিনটা একটু কম। আবার হাসতে হাসতে বলছে, অনেক সময় খালি কান্না পাচ্ছে, মনে হচ্ছে আর পাচ্ছি না, এটাও বলছে হেসে হেসে। আবার হেসে হেসে বলছে 2 মাসের ওপর হয়ে গেল, আর যে কত সহ্য করব, সামনে পরীক্ষা আছে বলে আস্তে আস্তে বলছিল। বলতে বলতে আবার উদাস মন হয়ে গেল, তার জন্য তো পড়াশোনাও ঠিক মতো করতে পারছি না। এটা কারণ আছে, মেয়েটা অনেকদিন ধরে চাকরি করছে, এসএসসি দেবে, সামনে যে পরীক্ষাটা হবে সেই এসএসসিটা দেবে। ওর খুব মনটা খারাপ আর কি, যে চাকরি বাকরির সামনে পরীক্ষাটা ভালো করে দিতে হবে যদি চাকরি বাকরিটা হয়, তো পড়াশোনাটাও ঠিক মতো হচ্ছে না, এটার জন্য ওর মনটা খারাপ। তো আরেকটু আছে, তার আগে আমি সাবিরকে বলবো, সাবির ভিডিওটা চালিয়ে দেয় একবার, ওকে স্যার, ঠিক আছে। তাহলে আমি বললে আরো সুবিধা হবে। প্লে করলাম। হ্যাঁ বল, 1.5 মাস ধরে কি করছিস সেটা আগে একটু করে নি। জোর দে, ফুল জোর। হ্যালো, জুন মাসের ফার্স্ট উইক থেকে সবাই শুনতে পাচ্ছেন? স্টার্ট হয় মাথার যন্ত্রণা ধীরে ধীরে, তারপর মনে হতো যেন এক্সারসাইজ করলে উইক লাগছে। শুনতে পাচ্ছি না, খুব কম ভলিউম দেখো। ভলিউম একটু কম আছে। ভলিউম কম আছে, একটু হেডফোন দিয়ে নিন। প্লে করছি। হেডফোনে শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হেডফোন দিলে শোনা যাবে। ঠিক আছে, আমি একটু পরে ফোন করছি, দাঁড়ান। বল। জুন মাসের ফার্স্ট উইক থেকে এটা শুরু হয়েছে, একটু একটু উইক লাগতো, একটু এক্সারসাইজ করলে মনে হতো যেন হাত পা চলছে না। তবে তো 4-5 দিন পর আবার করতাম, আবার দেখতাম যেন সেই আবার উইকনেস। তারপর দেখছি খালি ওয়েট কমে যাচ্ছে। তারপরে মাথার যন্ত্রণা শুরু হলো, রেগুলারলি হালকা হালকা মাথা যন্ত্রণা হচ্ছে, পড়াশোনা কিছু করতে পারছি না, শুয়ে ঘুমোচ্ছি। তারপরে জ্বর যখন এলো, কাঁপুনি দিয়ে জ্বর প্রথম এলো, তখন 2.5 ফার্স্ট টাইম ছিল। দেখে তো কাঁপুনি দিয়ে যেহেতু জ্বর, ভয় পেয়ে গিয়ে তখন এবার লোকালি সন্ধেবেলা অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম। উনি তো দেখলেন যে চেস্টে সর্দি কিছু নেই, ব্লাড প্রেশার টিসার সব ঠিকঠাকই ছিল। তখন ওই অ্যান্টিবায়োটিক, তারপর অ্যান্টিহিস্টামিন কিনে নিই, শুধু অ্যান্টিবায়োটিক আর গ্যাসের ওষুধ নিয়ে এসেছিলাম। দিয়ে সেটা খেয়েও দেখি কোনো কিছু কমে না, ফালতুই খাওয়া হচ্ছে। 5 দিন ওই রকম 4 ঘন্টা ছাড়া ছাড়া জ্বর আসতো, প্যারাসিটামল খেতাম, আর জ্বর উঠতো ওই 2.5-3 এরকম, 3-এর উপর তখন যায়নি। তারপরে আর একটা ডক্টর ওই স্টেরয়েড, তার সঙ্গে আর একটা কম পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিল 5 দিন। সেটা খেয়ে সেই দিন থেকেই কাঁপুনি দিয়ে জ্বর কমে গেল। কমে যাওয়ার পর 2 সপ্তাহ কমে যাওয়ার পর আরো 1 সপ্তাহ 10 দিন মতন ঠিকঠাক ছিলাম, সেরকম কিছু হয়নি। তারপরে আবার যখন জ্বর আসে তখন ওই 3, 3.5, 4 অবধি উঠতে শুরু করলো। তারপর আপনার মেডিসিন খেয়ে একদিনেই ওই কষ্টটা কিছুটা কমেছিল, আর প্যারাসিটামল খেতে হয়নি। আর তার পরের দিন থেকে দেখতাম যে ওই 2.5-3 থাকতো, তারপর 2-3 দিনের মধ্যে ওটা ওই 2-এর মধ্যে, এখন ওটা 101-এর মধ্যে। আর জ্বরটা সকালের দিকে এখন ওই 98, 97, 96.5 এরকম থাকছিল। তারপর দুপুরের পর থেকে ওটা টেম্পারেচারটা ইনক্রিজ করছে। এখানটায় নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, পেশেন্ট কিন্তু বলল আপনার ওষুধটা খাওয়ার পরে প্রথম দিন ওই 102, 2.5, তারপরে আস্তে আস্তে কমতে কমতে 101-এর মধ্যে থাকছে এখন, আর সকালের দিকে 97, 98 এরকম। কন্টিনিউ শুনতে থাকুন। 99.5 এটা কিন্তু ওই প্লাটিনা স্যার যেটা বললেন সেটা খাওয়ার পরের কথা বললো। এবার আসছে দেখুন। 90 থেকে 100, 100 থেকে একটু পেরিয়ে সন্ধ্যের দিকে 101, 1 পয়েন্ট কম, মানে 2 পয়েন্ট কম আর কি।
আর উইকনেস প্রচুর আছে, A3 খাচ্ছি, A3 সেরকম কিছু বুঝতে পারছি না, প্রথম দুদিনই বুঝতে পেরেছিলাম। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু খেতে পাচ্ছি না, সামান্য কিছু খেলে পেটে অস্বস্তি হচ্ছে। এখন পায়খানাটা এখানে কিরকম হচ্ছে? পায়খানা মোটামুটি হচ্ছে। আচ্ছা, তার মানে প্রথম দিন যখন ওষুধটা দিলাম জ্বরটা 2.5 পর্যন্ত কমেছিল, তুই ফোন করে বললি। তারপরে যখন ও পরে 1-2 দিন পরে যখন ও এসে আবার 10M নিয়ে গেল, 10M নেওয়ার পর তুই বললি একদিন 96-97 নেমে গেছে, জ্বর আর সেরকম আসেনি। না, তখন থেকে জ্বরটা কমেছে, পেটে অস্বস্তিটাও কমেছিল। হ্যাঁ, এবার যেহেতু সেদিনকে টাইফয়েড ধরা পড়ে, টাইফয়েড মানে সবই পজিটিভ ধরা পড়ে। মানে টাইফয়েডের ওই যে ছকটা হয় না, ওই ছকের সব ঘরেই পজিটিভ হয়ে গেছে। আচ্ছা, 1/3 মানে বলতে পারেন ওই স্টার মার্কটা না পুরো একেবারে সব 90 আপ নাম্বার পেয়েছে, তাই তো? এরকম একটা ব্যাপার আর কি। এইবার তারপর থেকে এবার যেহেতু সেকেন্ড উইক থার্ড উইক বলে ওর তো সব ভাগ আছে, সেই জন্য বিকালের দিকে জ্বর আসছে। পেটের কষ্টটা আগের থেকে কতটা আছে? আগের থেকে একটু কম, আগের থেকে অনেকটাই কম। আর রুটি 1 পিস খেলেও সমস্যা হচ্ছে, মানে গমের রুটি নরমাল। আর কি হচ্ছে, কিছু খেতে পাচ্ছি না, মানে পাচ্ছিই না কিছু খেতে। মানে 2-3 গাল খাচ্ছি, আবার 2 ঘন্টা যাচ্ছে না, খিদে পেয়ে যাচ্ছে, আবার একটুখানি খাচ্ছি, এরকম। অ্যাসিডিটি করছে। টাইফয়েডের ক্ষেত্রে পেটের সমস্যা থাকে তো খাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সাবধানে ঠিক করতে হবে, পরিষ্কার জল খেতে হবে, সব ঠিকঠাক করে চলতে হবে। একদম। এখন তুই যে যখন আমার কাছে প্রথম দিন এসেছিলি তখন তো শ্বাসও নিতে তোর কষ্ট হচ্ছিল, এটা যেন দম বন্ধ করা কষ্ট। হ্যালো, এসে আছো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এটা তো দুপুরদার দুটো জট করে বানিয়ে রাখতে আসছে। মারাত্মক কষ্ট, সেই দম নিতে পারছি না, তারপর রাত্রিবেলা ফোন করলি শ্বাসকষ্ট, গলা আটকে যাচ্ছে, সেগুলো ঠিক আছে, ওগুলো কোনো অসুবিধা নাই। এবার প্রশ্ন হচ্ছে সেই দিন এখন কি কষ্ট হচ্ছে, কতটা আছে? আগের থেকে অনেকটা বেটার আছি, কারণ জ্বর অত আসছে না, জ্বরের কষ্টটা কম আছে। আর পেটের কষ্টটা আগের থেকে অনেকটা কম আছে। বিছানা থেকে উঠতে পারছি না, সেটা এখন কেন আছে? বিছানা থেকে উঠতে পারছি না, ওই মেসে শুয়েছিলাম। তো সে শুয়ে থাক, কিন্তু অনেক দূর থেকে তো এলি, বহু কষ্ট। হ্যাঁ, একটুখানি হাঁটা চলা করলে 10 মিনিট, ঘুম থেকে উঠে প্রথম 10 মিনিট মনে হচ্ছে আমি ঠিক হয়ে গেছি, 10টা মিনিটের জন্য। তারপর আবার ধীরে ধীরে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে খালি। হিমোগ্লোবিন ওই সেই সময় টেস্ট করলাম লাস্ট মান্থ 10 নেমে গেছিল, 13 থাকতো, এখন করলে মনে হয় কালকে আসলে কত জ্বর এসেছিল? 101 এর মধ্যেই ছিল, ওটা ক্রস করছে না। যেদিন ধরা পড়েছে সেদিন থেকে এটা সেকেন্ড সপ্তাহ চলছে, তাই তো? দুলালদা, কাবির, হ্যাঁ দাদা, এক সময় খালি কান্না পাচ্ছে, মনে হচ্ছে আর পাচ্ছি না, আর কত সহ্য করবো। কান্না পাচ্ছে? 2 মাসের উপর চলছে, এক্সাম আছে ও পরীক্ষার। ওর এই কথা বলাটা খেয়াল করলেন? দেখুন, হাসতে হাসতে এক সময় কান্না পাচ্ছে, মনে হচ্ছে আর কত সহ্য করব। হ্যাঁ, একটা হাসি মুখে কেমন করে বললো দেখলেন? খেয়াল করলেন আপনারা? কান্না পাচ্ছে কিন্তু বলছে হাসতে হাসতে। এক সময় মাঝে মাঝে ও কান্না পাচ্ছে। ওকে, শুনতে থাকুন। শুধু এই কথাটা নয়, আরো দেখুন বিভিন্ন সময়ের কথা বলাটা খেয়াল করেন। এই যে এত কষ্ট, 1.5 বছর, 1.5 মাস উপরে জ্বর, তারপরও তার কথা বলাটা দেখুন।
আমার সাথেই কেন হলো, কেন শেষ অব্দি জলবাহিত রোগটা হলো, মানে এইটা হলো আমার কথা। আরো তো পৃথিবীতে এত রোগ ছিল। এটাই কেন হলো? অদ্ভুত তো। তখন অন্য হলে বলতে কেন জলবাহিত হলো না, ওটা হতে পারতো। লোকের ভাইরাল ফিভার হচ্ছে, জ্বর সর্দি হচ্ছে, সেই দিকটা নয়, মানে হচ্ছে এইটা মানে প্রচুর ফ্রাস্ট্রেটিং শেষ অব্দি। কেন হ্যাঁ। ফার্স্টেশন কেন? ওখানে জলটা খারাপ আমি জানি, ওখান থেকে হয়েছে আমার মামিরও হলো, হওয়ার পর আমার হয়েছে। তোর মামিরও হয়েছিল তারপরে তোর হলো। না জল চলে যায় না। জল ওখানে খুব খারাপ। শ্বাস মাসেল থেকে উইকনেসটা প্রচুর আছে এখন, প্রচুর মানে প্রচুর। 5 কেজির উপর ওয়েট কমে গেছে। 5 কেজির উপর ওয়েট লস হয়ে গেছে। সেটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, ওয়েট নিয়ে আমার কোনো চাপ নেই। সেদিনকার থেকে আজ চোখ উপরে ফ্রেশ আছে। হ্যাঁ, সেটা আছে। সেদিনকে যা করছিল বাপরে বাপ। আর কদিন প্রচুর এবার রিসেন্ট একটা শুরু হয়েছে গা হাত চুলকোনো, এই 3-4 দিন মতন, আবার অ্যালার্জি টাইপ। টাইফয়েডের সব পর পর হ্যাঁ এগুলো হ্যাঁ, আছে। ওই র্যাশেস গুলো চলছে। দুলালদার কোনো প্রশ্ন? বলতে থাকো। আমার হিমোগ্লোবিন নেই। আমার হিমোগ্লোবিনটা কারণ টাইফয়েড না ঠিক হলে এখন তো আমি সুলতান ভাই মিউট করো। কেন এমনি খাবার খেয়ে হিমোগ্লোবিন করবি? বেদানা খাচ্ছি, কিছু আজকে তো খাচ্ছি না, মাত্র অ্যাসিডিটি করে যাচ্ছে। 10-এ নেমেছে, তাতে অসুবিধা হবে। 10-এ আগের মাসে নেমেছে, এই মাসে নিচে এবার 8 আরো হয়ে কমে যাবে। গেছে বলছিস? হ্যাঁ, কারণ প্রচুর হাত পা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, সে তো টেস্ট করাবোই সব। হ্যাঁ, পরে দেখা যাবে। ছোটো ছোটো দুটো টেস্ট করিয়ে নিতে হবে, মাঝে মাঝে একটা একটা করে করাই। ভালোর দিকে যাচ্ছে কিনা তো দেখতে হবে। তাই তোর এখন মেন কনসার্ন হচ্ছে সামনে এসএসসি পরীক্ষা। হ্যাঁ, তাই না। যে ওর জন্য পড়াশোনা একদম হচ্ছে না, হ্যাঁ, তাই তো? এটা তুই বলছিস। আর এটা হচ্ছে হিমোগ্লোবিনটা যদি আরো বেশি কমে যায়। হিমোগ্লোবিনটা, হ্যাঁ, ওটা নিয়ে আমার একটা কনসার্ন। কেন এটা নিয়ে এত চিন্তা কেন? মেয়ে হয়ে জন্মেছি, হিমোগ্লোবিন নিয়ে তো কনসার্ন হতেই হবে। এখানে দুটো কথা বললো। নাম্বার 1, যে সামনে এসএসসি পরীক্ষায় এসএলএসটির যে জব হচ্ছে সেটা নিয়ে ও কিন্তু এই রোগের জন্য পড়তে পারছে না। আর একটা কথা কি বললো, হিমোগ্লোবিন কম, এটা নিয়েও চিন্তিত। কেন? আবার শুনুন, এটা মন দিয়ে শুনবেন কথাটা। এটা নিয়ে এত চিন্তা কেন? মেয়ে হয়ে জন্মেছি, হিমোগ্লোবিন নিয়ে তো কনসার্ন হতেই হবে। অবশ্যই বলার ধরন টরন গুলো দেখবে না, এই সময় কি করছে। হিমোগ্লোবিন কনসার্ন থাকবে। মেয়ে হয়ে জন্মেছি, হিমোগ্লোবিন নিয়ে তো কনসার্ন হতেই হবে। আচ্ছা, একটা ফলো করছি না, কি হচ্ছে? এখন খেয়ে ঠিকঠাক হচ্ছে? আচ্ছাই না, কিন্তু খিদে পেলেও কিছু খেতে পারছি মানে না। অল্প খেলেই তখন মনে হচ্ছে আর খেতে ইচ্ছা করছে। তুই এত কনসার্ন হিমোগ্লোবিনের ব্যাপারে, সব ব্যাপারে, তাহলে খেতে পাচ্ছি না এরকম বলছিস কেন? না, আমি তোর তো জোর করে খাচ্ছি, খাওয়া আমি জোর করে খাচ্ছি, খেয়ে আমার ওটা অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। অ্যাসিডিটি হচ্ছে। মানে প্রায় 2 মাসের কাছাকাছি ভুগছিস। আমার প্রেসক্রিপশন একটা আছে। প্রথম দেখেছিলাম 26শে জুলাই। 26শে জুলাই দেখেছি, 27 তারিখে অল্প জ্বর কমেছে, 28 তারিখ না 29 তারিখ হয়ে গেল, তাই তো? থেকে হ্যাঁ, মোটামুটি 27 তারিখে এসেছিল, এসে ওষুধ নেওয়ার পর 29 তারিখ থেকে জ্বরটা কমতে থাকে সকালে। এবং সেদিনকেই ওই রিপোর্ট আসে কি টাইফয়েড পজিটিভ, যেদিন দেখাতে এসেছিল, হ্যাঁ হ্যাঁ, তাই তো?
হাতগুলো বেশি ঠান্ডা হয়েছে, হাত আর পা। শুধু খেতে হবে ভালো করে, হ্যাঁ, আয়রনটা ঠিকঠাক রাখতে হবে, ওয়ারেস ওয়ারেস একটু মাঝে নিতে হবে, আর ফলমূল এখন একটু ভালো করে খা, হবে এটাই সমস্যা, একটুখানি তো অসুবিধা হবে, কিছু খেতে হবে। সাবির, হ্যালো সাবির, আর মনে হয় দরকার নেই। আর দরকার নেই, আমি ওইটা বলছি সাবিরকে। ওকে ওকে, স্লাইডে চলে যা। দাদা ও বলছিল, আমি আবার ওই জায়গাটা থেকে বলি, হ্যাঁ হাঁটা চলা করতে প্রথম 10 মিনিট আমি ভাবছি একদম ঠিক হয়ে গেছি, খুব আস্তে আস্তেই বলছিল, কিন্তু তারপরেই আবার ধীরে ধীরে এনার্জিটা লস হয়ে যায়। এইসব বলতে গিয়ে দেখুন তখন আবার একটুখানি বিষণ্ণতার সামনে পড়ছে, এইটা একটা। তারপরে দেখুন হিমোগ্লোবিনের কথাও বারবার বলছিল, হিমোগ্লোবিনটা 10-এর নিচে নেমে গেছে। আর 10-এর নিচে নেমেছে, আর এমন কি বলছে, না না আগের মাসে 10, তার মানে এখন আরো নিচে নেমে গেছে। আস্তে আস্তে বলছে, অনেক সময় শুধু কান্না পায়, মনে হচ্ছে আর পারছি না, আর কত সহ্য করবো, 2 মাসের ওপর চলছে বলে হাসছে। সামনে এক্সাম আছে, আস্তে আস্তে বলছে, খালি যখন পড়াশোনাটা ঠিক মতো হচ্ছে না বলে একটুখানি চিন্তিত হয়ে গেল, একটু উদাস হয়ে গেল। তারপরে বলছি, দেখুন ভাবছি কেন এটা হলো, আস্তে আস্তে কেন এটা হলো, শেষে জলবাহিত রোগ হতে হলো। এইটা হলো মানে ওর কথা হচ্ছে, পৃথিবীতে এত রোগ আছে, এত রোগ থাকতে এটাই বা আমার হলো কেন? ভাইরাল ফিভার হতে পারতো, তাহলে জলবাহিত রোগ হলো আমার। আমাদের ওখানেও আরো মানে ওনার কেয়ার একটা হয়েছে আরো দুজনের, সেটাও আবার বলবো। ওর মামির হয়েছিল, বলছে আমি জানি আমাদের ওখানকার জলটা খারাপ, সেটা আমরা জানি, তো হলো আমার এটাই হতে হলো, জলবাহিত রোগ। উইকনেসটা আছে, 5 কেজির ওপর ওয়েট কমে গেছে, বুঝলেন? তারপরে বলছে একটু উদাস মনে, এখন কনসার্ন হিমোগ্লোবিনটা কিভাবে বাড়াতে পারবো সেটা একটা চিন্তা। এখন যদি 10 হয় তাহলে তো আগে 8-এ নেমে গেছে এতক্ষণে, এরকম কিছু বললো। খাবার খাচ্ছে, এইগুলোকে মেনটেন করার জন্য ও কিন্তু খাবার দাবার খাচ্ছে, বেদানা খাচ্ছে, আরো সব খাবার দাবার ঠিকঠাক খাচ্ছে, কিন্তু বেশি তো খেতে পারছে না, খেলেই তো অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, বেশি খেলে আবার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। স্যার আগের স্লাইডটা একটু দেবেন। মাঝখানে দাদা, আমি ওকে বললাম এই হিমোগ্লোবিন 10 হয়েছে, এর জন্য তোর এত টেনশন কিসের? বলছি হিমোগ্লোবিনটা যদি আরো কমে যায়, আরো বেশি করে কমে যায়, এটা নিয়েই এখন আমার বেশি চিন্তা।
আরে বাবা কি হিমোগ্লোবিন নিয়ে এত বেশি কনসার্ন, কিরকম ব্যাপারটা? বলছে মেয়ে হয়ে জন্মেছি, এটা নিয়ে তো কনসার্ন হতেই হবে, বলে হা হা করে হাসছে। মানে ওই আপনারা হাসিটা দেখেছেন কেমন হাসছে, মেয়ে হয়ে জন্মেছি এটা তো কনসার্ন হতেই হবে বলে হেসে দিল। এই হচ্ছে ওর টোটাল জিনিসটা এখানে দেয়া হয়েছে। একদম। এখানে আমরা, স্যার আমি আসলাম, হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা যেভাবে ভাবতে পারি, আমরা এইভাবে ভাবছিলাম আসলে। দাদা স্লাইডটা দেবেন না পরে বলে দেবো? আগে স্লাইডটা দিয়ে দেন দাদা। হ্যাঁ, এখানে আমরা এইভাবে ভাবছিলাম, ডিলিউশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড। পারসিকিউটেড সে নির্যাতিত, বা রোগটা তাকে, মানে পারসিকিউটেড কি হয়, রোগটা তাকে ক্রমাগত তাড়িয়ে বেড়াচ্ছে বা নির্যাতন করছে। এখানে রুগীর জ্বরটা এতদিন ধরে তাকে কষ্ট দিয়েই যাচ্ছে, ওষুধ খাওয়ার পরে, প্লাটিনা খাওয়ার পরে কমলেও এখনো তার কষ্ট হয়েই যাচ্ছে, শারীরিক দুর্বলতাও আছে, প্লাস প্রচুর কষ্ট হচ্ছে। তো এই জায়গায় ভাবছিলাম, ডিলিউশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড। অ্যাংজাইটি, হেলথ অ্যাবাউট ওন হেলথ, হার অবলিক হিজ, হার অথবা হিজ। এটা আমরা যদি গুছিয়ে লিখি কেমন হয়? অ্যাংজাইটি অ্যাবাউট হার ওন হেলথ, তার স্বাস্থ্যের বিষয়ে সে উদ্বিগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত। মাইন্ড কেয়ারফুলনেস, কেয়ারফুলনেস কি? সতর্কতা, সাবধানতা বা যত্নবানকে আমরা কেয়ারফুলনেস বলি। ব্যাখ্যা কেমন হয়? কোনো কাজ বা সিদ্ধান্তের ক্ষেত্রে ক্ষতি এড়ানোর জন্য বা ক্ষতি যাতে না হয় সেজন্য অতিরিক্ত যত্নবান হওয়া বা সতর্ক থাকা কেয়ারফুলনেস। নিজের বিষয়ে হতে পারে, অপরের বিষয়ে হতে পারে। আর এখানে তো পেশেন্ট খুদ নিজের বিষয়ে খুব বেশি সচেতন। দেখুন এখানে কি বলছে, যে মেয়ে হয়ে জন্মেছি, হিমোগ্লোবিন তো ঠিক থাকতেই হবে। এই কথাটার ব্যাখ্যা কেমন হয়? যে কন্টিনিউ মেন্স হবে আগামী দিন, হিমোগ্লোবিন কম থাকলে সেখানে সমস্যা, আগামীতে বাচ্চার বিষয় আছে সেখানেও রক্ত কম থাকলে সমস্যা। এই জন্য সে কতটা সচেতন মেয়ে, লিটারেট মেয়ে, খুবই ভালো একটা, মানে আমাদের বলতে পারেন পেশেন্ট আমাদের অনেক কিছু বলে গেল, সবই যেন নিজের ভাষায়, আমাদের জন্য রুব্রিক ধরতে অত্যন্ত সহজ হলো। মাইন্ড ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফাস্ট, সে তাড়াতাড়ি সুস্থ হতে চাইছে। কেন চাইছে? এখানে আমরা ভেবেছিলাম সে তাড়াতাড়ি হয়তো সুস্থ হতে চাইছে, কারণ সামনে পরীক্ষা আছে, এই জন্য এখানে আর্সেনিক অ্যালবাম। কিন্তু এখানে স্যার মিউট আছেন। আচ্ছা, এখানে আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর্সেনিক তাহলে কি কি হলো? ডিলিউশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড। অ্যাংজাইটি, হেলথ অ্যাবাউট ওন হেলথ, হার অবলিক হিজ। মাইন্ড কেয়ারফুলনেস, ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফার্স্ট। এখানে ক্লিয়ার একদম। এক মিনিট। হ্যালো, স্যার আচ্ছা, আমি তাহলে পরেরটাই যাব কি? এখানে আর্সেনিকটাও আমাদের দ্বিমত ছিল একদম। এখানে আমরা তিনজনে একমত হতে পারিনি। পরের স্লাইডটা দিন দাদা। দেখুন এইটাতেও আমরা ভেবেছিলাম যে ও, দেখুন ওর বলছে আমার সামনে এসএসসি পরীক্ষা, পড়তে পারছি না, এটা কিন্তু 2-4 বার বলেছে আমাদের। আর পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড সাবিরও বলেছে, এটা আমিও বলেছি, বা দুলাল দাও বলছিল, সবাই এইটা নিয়ে একবার ভেবেছি। ভেবে এইখানে আরেকটা রুব্রিক আমরা তখন ভাবলাম যে ডিলিউশন ওয়ার্ক হিন্ডার অফ ওয়ার্ক ইজ, এরকম না তো ব্যাপারটা, যে তার কাজের একটা বাধাপ্রাপ্ত হচ্ছে, এরকম কিছু ব্যাপার কিনা। কিন্তু ভেবে আবার আমরা ভাবছি এটা কি সম্পূর্ণ হচ্ছে, এটা তো পার্সিয়াল হয়ে যাচ্ছে।
তাহলে ডিলিউশন ওয়ার্ক হিন্ডার্ড অ্যাট ওয়ার্ক ইজ, তাহলে তার মনে হচ্ছে যে কি মনে হচ্ছে না, তার কাজটা বাধাপ্রাপ্ত, মানে পড়াশোনাটা হচ্ছে না, সামনে পরীক্ষা, পড়াশোনা হচ্ছে না। যার লক্ষ্য তো তার ওটাই যে চাকরিটা পেতে হবে, সেই জন্য এটা নিয়েও আমরা ভেবেছি। আমরা প্রচুর পেশেন্ট পাই এর উপরে, এবং দিলে কাজও হয়, মিস হয় না। আমরা তখন ভাবলাম এটা কি চায়না হবে, টু দি পয়েন্ট এই সেটটাই থাকে, তখন কিন্তু আমরা একটা কেসও মিস হই না। ডিলিউশন ওয়ার্ক হিন্ডার্ড অ্যাট ওয়ার্ক ইজ একটাও মিস হয় না, তাই না স্যার? অনেকগুলো কেস দেখেছি আমরা। তাহলে দুটো ওষুধ হয়ে গেল, আর্সেনিক, চায়না, আগে ছিল প্ল্যাটিনা। প্ল্যাটিনা কমপ্লিট, ওটা কমপ্লিট। এবার সেকেন্ড প্রেসক্রিপশনে যাচ্ছি আমরা। এবার দেখুন আরেকটা মেডিসিনে আসি। স্যার শুরু করবেন? তুই বল, আমি একটু ওকে, থার্ড মেডিসিনে আসছি আমরা, অ্যালুমিনা। কেমন হয়? মাইন্ড কনফিডেন্ট অল্টারনেটিং উইথ টিমিডিটি, অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট ওন হেলথ ওনস। কনফিডেন্ট অল্টারনেটিং উইথ টিমিডিটি, সে আত্মবিশ্বাস পাচ্ছে, ডাক্তারবাবুর ওষুধে কমে গেছে অনেকটাই, কিন্তু আমরা তো এইভাবে ভাবতে পারি যে সে ভরসা পেল, জ্বরটা অনেকটাই কমে এসছে, কিন্তু আবার ভয় লাগছে যে ওই মানে হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে, এটা নিয়ে দুশ্চিন্তা ভয় দুটোই কাজ করছে তার। আমরা এই জায়গাটাই ওই জন্য অ্যালুমিনার এই রুব্রিকটাও ভাবছিলাম যে এটা কি তাহলে কনফিডেন্ট অল্টারনেটিং উইথ টিমিডিটি, তাই না? এটা তো মনে হওয়ারই বিষয় যে পেশেন্ট একবার কনফিডেন্ট একবার টিমিডিটি, একবার কনফিডেন্ট একবার টিমিডিটি, যেন দু নৌকায় পা দিয়ে চলছে। আর ওই আগের রুব্রিকটা আর এই রুব্রিকটা একই প্রায়, অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট ওন হেলথ ওনস। হ্যাঁ, তার নিজের স্বাস্থ্যের বিষয়ে সে অধিক উদ্বিগ্ন বা উদ্বেগ বা দুশ্চিন্তাগ্রস্ত, একই শেড। তো এখানে অ্যালুমিনাটাও একটা ভাবার রুব্রিক ছিল। তাহলে মেডিসিন কিন্তু তিনটে হয়ে গেল, আর্সেনিক, চায়না, অ্যালুমিনা। দুলাল দা, স্যার মিউট স্যার। দাদা পরের স্লাইড, আগের স্লাইডটা একটু দিন। হ্যাঁ, ও আগেরটা একটু দাদা। আগের স্লাইডটা একবার দাও, লিখে নি। আচ্ছা আচ্ছা। এই সবাই আবার ভাবছে না তো কমপ্লিকেটেড করে পড়াচ্ছে। কমপ্লিকেটেড নয়, আমরা এইভাবে কিন্তু ভাবতে হয়। আমরা ভাবাটা যেমন ভেবেছি তেমনই এখানে পুরোটাই তুলে দেওয়া হয়েছে। এই কারণে এগুলো আলোচনা করছি যে আমরা কিভাবে ভাবি, যাতে আপনাদেরও এইভাবে ভাবতে সুবিধা হয়। সেই জন্য কিন্তু এই কেসটা এইভাবে তুলে ধরা। কারণ আমরা নিজেরা যদি ডিডি না করি পেশেন্টকে সামনে রেখে, তাহলে কিন্তু খুব মুশকিল। অনেক মেডিসিন এসে যায়, তখন কিন্তু সেখান থেকে আমাদের কেটে কেটে উঠতে হয়। গুরু কিন্তু বারবার এই কথাটা আমাদের বলেছেন যে মাথার মধ্যে কয়েকটা মেডিসিন ঘুরতে 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 লাস্টে মেন জায়গায় আসে। কিছু কিছু অনেক কেস পাওয়া যায় ডাইরেক্ট আসলেই সামনেই বলে দেয়, টু দি পয়েন্ট বলে, টু দি পয়েন্ট নেওয়া যায়। কিন্তু যখন কমপ্লিকেটেড কেস হবে, এরকম ডিপ কেস হবে যখন, তখন কি করতে হবে? তখন এইভাবেই আগাতে হবে। দাদা, দুলাল দা, নেক্সট পরেরটা স্লাইড গুলো একবার করে দিয়ে তারপরেরটাই চলে যাও। একবার করে দিয়ে দেবো সব? তারপরে না, সব না, এই তিনটে এর পরের স্লাইডটা দিয়ে তারপরে ভিডিওটা। হ্যাঁ, আচ্ছা, মেনটা দিয়ে স্লাইডে যাব, আমাদের সময় শেষের দিকেই। আচ্ছা, আপনি দাদা এক কাজ করুন, আমি ভিডিওটা আগে শো করিয়ে দিই। আগে ভিডিও, তারপরে লাস্ট পোরশনটা ঠিক আছে দাদা শুরু করবেন। ওকে, যা আমি কি ভিডিওটা উড়িয়েই দিলাম? আচ্ছা, আবার আনতে হবে, দাঁড়ান আনছি, 1 মিনিট। আমি ভাবলাম আমার কাজ শেষ, আমি তো সেই ভিডিওতে পেয়ে গেছি। ভিডিও একদম জবরদস্ত ভিডিও। না মোটামুটি অনেকের ভালো লাগছে না বলে চলে গেছে। ওকে, পেশেন্টের হাসিটা দেখুন। এটা আগের দিন একরকম হাসি ছিল, আজকের হাসি অন্যরকম। ভালো আছি, জ্বর আর আসছে না। একটু শোনার চেষ্টা করবেন ভালো করে, একটু ভালো করে শুনবেন। হ্যাঁ, হ্যাঁ, এখন মোটামুটি এখন বেরোনো যাচ্ছে। হ্যাঁ, স্টেবল আছি। স্টেবল, একটুখানি প্রবলেম থাকবে। হ্যাঁ, একটু আছে, একটু প্রবলেম থাকবে মানে
ওই অত মারাত্মক ইনফেকশনটা যেতে একটু সময় নেবে। তো জ্বর আর আসেনি, পেটের গন্ডগোলে মানে পায়খানা টাইখানাগুলো কিরকম হচ্ছে? ঠিক হচ্ছে না, কিরকম হচ্ছে? কনস্টিপেটেড। একটু কনস্টিপেটেড হচ্ছে, আমাশার মতো হচ্ছে না তো বেশি? ঠিক আছে। আগে কেমন হতো? ওই সময় আগেও ওই টাইম যখন জ্বর ছিল প্রচুর, কিন্তু গ্যাস হতো সেই সময়টা। গ্যাস হতো, তুই বলছিলি না যে হ্যাঁ, গ্যাস গ্যাসটা হতো, প্রচুর পায়খানা হচ্ছে। ঠিক মতো হচ্ছে না, একটা অস্বস্তিকর ছিল পেটের ভেতরটা, সেটা তো এখন নেই। আচ্ছা, এই যে তুমি যখন থেকে এই যে জ্বরে আক্রান্ত হচ্ছো, তার আগেও কি কনস্টিপেশন ছিল, না তার আগে নরমাল ছিল? হ্যাঁ, কনস্টিপেশন তো ছোট থেকে। ওটা ব্যাপার না। হ্যাঁ, আমি ওইটাই জেনে নিতে চাইছি, কারণ এখন না হলে যদি শুধু জ্বরের থেকে হতো অলরেডি এখন ক্লিয়ার হয়ে যেত ওটা। ওটা যেহেতু ছোটবেলা থেকে, ওটা একটু সময় লাগবে। হ্যাঁ, ওটা আমরা পরে দেখে দেবো। ওটা একটুখানি চলে যাবে, ওটা আর কয়েকটা দিন লাগবে। ইনফেকশনে 11 বাজে ওটা 100% চলে যাবে, তুমি নিশ্চিন্ত থাকো, ওটা কোনো ভয় নেই। হ্যাঁ, কেন আছে? ওই মারাত্মক ইনফেকশনটা কমে গেছে, জ্বর পর আসা কমে গেছে, সব কমে গেছে, কিন্তু এখনো একটু অসুবিধা আছে, সেটা যেতে আরো একটা সপ্তাহ লাগবে হয়তো। টাইফয়েডটা তো ধরা পড়েছে কিন্তু প্রায় 2 মাস পরে। তারপরে কি হচ্ছে, তোর অনেক দিন ধরে ভেতরে যদি জ্বরটা ছিল, এবার এই টাইফয়েডটা ধরা পড়ার পর থেকে তো ট্রিটমেন্ট সেই তুলনায় অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। এবার আর অ্যালোপ্যাথিতে কত রকম অ্যান্টিবায়োটিক চালিয়েছিল প্রায়? আগে কতগুলো অ্যান্টিবায়োটিক? অ্যালোপ্যাথিতে কত? 25টা অ্যান্টিবায়োটিক, 10টা স্টেরয়েড, 25টা, কটা? 36টা প্যারাসিটামল, 36টা প্যারাসিটামল, আর ওই কাশির জন্য সিরাপ, সঙ্গে কাফ সিরাপ। কটা সিরাপ? একটা ফাইল খেয়েছি। না, একটা গোটা। আচ্ছা, আর তোমার জ্বর আসতো তখন কত ডিগ্রি? 36টা তো প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক, 10টা স্টেরয়েড আর 25টা অ্যান্টিবায়োটিক, এইগুলো খাওয়ার পরও আমি মুখস্থ করছিলাম ওটা, তারপর তুই এলি, ওই জন্য বারবার বলছিলাম। কম ছিল না। তারপরে এখানে আসার পর প্রথম দিন ওই প্ল্যাটিনা দেবার পর, প্ল্যাটিনা 1M দেবার পর ওটা কমে 2.5 এলো। তারপরে যখন পরের দিন ওকে আবার ডেকে পাঠালাম, তখন প্ল্যাটিনা 10M দিলাম, তাই তো? 10M একটা ডোজ খেতেই ওটা অনেকটা কমে চলে আসে। তারপরে 2-3 দিন ওটা মোটামুটি 100 মধ্যে চলছিল। স্যার, নো মেডিসিন স্যার। হ্যাঁ স্যার, মেডিসিন না স্যার। ও, এটাকে বাদ দিতে হবে তাহলে। মেডিসিন কেন বলছেন? এটা তো পরে দেখা যাবে, তারপরে এটা বন্ধ করেন। না না, এবার বন্ধ করে দে, বন্ধ কর, নাহলে ওষুধ বলে দেবে। সব পড়ে মুখস্থ করে ফেলে ও। না, অসুবিধা নেই, ওসব ওষুধ নিজেই বলে দেয়, ওসব পড়ে আসে। হ্যাঁ, প্রেসক্রিপশন থেকে। ওকে দাদা। ব্যাপারটা এরকম হয়ে গেছে, যখন আমরা কেস টেকিংটা করি, মানে এই সেকেন্ড প্রেসক্রিপশনে অনেকগুলো ভাবনা আমাদের মাথার মধ্যে আসে। আপনারাও অবশ্যই ভেবেছেন। আমাদের সাথে হয়তো আপনাদের মিলেও যেতে পারে। আমরা আরো একবার রোগীর যে কথাগুলো, মূল যে কথাগুলো যেগুলো থেকে আমরা ভাবতে পারি, সেগুলো নিয়ে আমরা আরেকবার দেখে নিই, এক নজর দেখে নেব। আমরা প্রথম যে স্লাইড আমরা দেখেছিলাম, এগুলো হুবহু রোগী যা বলেছেন সেখান থেকে লিখেছি আমরা। রোগী হেসে হেসে বলছেন, যদিও আমরা আগে বলেছি একবার, হাঁটা চলাফেরা করতে প্রথম 10 মিনিট আমি ভাবছি একদম ঠিক হয়ে গেছে। তারপর ধীরে ধীরে এই এনার্জি থেকে কিন্তু তার এনার্জিটা কমে গেল, আর ওই এনার্জি নিয়ে কিন্তু বলতে পারছিলেন না। একটু বিরক্তি রেখে কিছুটা বিষণ্ণতার সাথে উনি বলছিলেন যে হাত পাটা ঠিক অবশ হয়ে যাচ্ছে। মানে এই কয়েক সেকেন্ড দেখেন, এখানে 1 মিনিটও না। তিনি হাসলেন, হাসতে হাসতে বললেন,
ঠিক ওই মুহূর্তে আবার দেখেন বিষণ্ণতা চলে আসলো। মাঝে আরো কথা ছিল, আপনার ভিডিওতে হয়তো শুনেছেন, তার মধ্যে কি হিমোগ্লোবিনটা 10-এর নিচে নেমে গেছে। হাসতে হাসতে বলছিল অনেক সময় খালি কান্না পাচ্ছে, মনে হচ্ছে আর পাচ্ছি না, আর কত সহ্য করব, 2 মাসের উপর চলছে। এই কথাটা বলেও কিন্তু আবার হাসি, হাসতে হাসতেই বলছেন। সামনে এক্সাম আছে, আবারও হাসি, আবার একটু আনমনে হয়ে গেলেন, যে জন্য ঠিক পড়াশোনা হচ্ছে না। আবারও হাসতে হাসতেই বলছেন, ভাবছি কেন এটা হলো, শেষ অব্দি জলবাহিত রোগ হতে হলো, এটা হলো আমার কথা, এটা কেন হলো, মানে ব্যাপারটা এরকম। এই জলবাহিত রোগটা কেন হলো? পৃথিবীতে তো অনেক রোগ ছিল, এত রোগ থাকতে এটাই কেন? ভাইরাল ফিভার হতে পারতো। উইকনেসটা আছে, 5 কেজির উপর ওয়েট কমে গেছে। এবার একটু চোখ মুখ যেন অন্ধকার হয়ে গেল। আবার সিরিয়াসলিও বলতে পারেন, এতক্ষণ তো হেসে 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 বলছিলেন, মাঝে মধ্যে বিষণ্ণতাও দেখতে পেয়েছি। এবার সিরিয়াস এবং বলতে পারেন উদাস মনে, উদাসও কিছুটা বলতে পারেন, কিছুটা আনমনেও বলতে পারেন। আবার যেখানে খুবই সিরিয়াস ছিলেন, আমার এখন কনসার্ন হিমোগ্লোবিনটা কিভাবে বাড়াতে পারবো। কেন এটা? কারণ আগের মাসে 8-এ নেমে গেছে, বেদনা খাচ্ছে, কিন্তু কিছু খেলেই তো অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। মানে হিমোগ্লোবিনটা বাড়ানোর জন্য বেশ খাওয়া দাওয়া জোর দিতে চাচ্ছে, জোর দিচ্ছে, কিন্তু কিছু খেলে অ্যাসিডিটি বাড়ছে। এখানে স্যার বলেছিলেন যে হিমোগ্লোবিন বাড়ছে তো কি হয়েছে, এখন তো ঠিকঠাক খেলেই ঠিক হয়, এরকম ব্যাপার না। তখন ওনার এই বক্তব্য ছিল বেদনা খাচ্ছি বা আরো কিছু খাচ্ছে, যেই খাচ্ছে সেই অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। কিন্তু আর এটা বাড়ানোর নিয়ে তার বেশ অভিযোগটা ছিল, হিমোগ্লোবিনটা যদি আরো বেশি কমে যায়, এটা নিয়ে আমার এখন বেশি চিন্তা। আবার তাকে প্রশ্ন করা হলো যে হিমোগ্লোবিন নিয়ে এত কনসার্ন কেন, কমে যাচ্ছে তো সব, জ্বর তো কমে গেছে, জ্বর তো আর নাই এখন, তাই মানে একবেলা হচ্ছে, বিকালে শুদ্ধ হচ্ছে, এবং সেটাও খুব বেশি না, 101-এর মধ্যে আছে। আর একবেলা তো জ্বর নেই, সবকিছু ভালো, তো এই কনসার্নটা এখন হিমোগ্লোবিনের উপর কেন? এই মুহূর্তে তো হিমোগ্লোবিন 10 আছে, গত মাসে কমেছিল, তো এখন কেন এটা নিয়ে? তখন তার বক্তব্য হয়েছিল, এটাও হেসে হেসে কিন্তু বলছেন যে মেয়ে হয়ে জন্মেছে, এটা নিয়ে তো কনসার্ন হতেই হবে। এই ছিল তার কথাবার্তা। এখান থেকে কি কি উপলব্ধি করলেন? আপনারা অনেক কিছু ভাবতে পারেন, লাফিং স্পিকিং হোয়েন, ফিবুলাস আসতে তো পারে নাকি, লাফিং সিলি, লাফিং সিরিয়াস ম্যাটার ওভার, এরকম অনেকগুলো রূপ চলে আসতেই পারে। ব্যাপারটা কি, 2 মাসের ঘর চলে গেল, সেটা নিয়ে বেশ দেখেন কি সুন্দর কথা বলছেন, জ্বর কমে গেল, রোগী কি খুশি না? নিশ্চয়ই খুশি, কিন্তু তার ভয় আছে একটা। ভয়টা কি একটু ভেবে নিন। একই মুহূর্তে সে যে মোড়ে কথা বলছে, মূলত সবচেয়ে বেশি সময় কথা বলেছিলেন কিভাবে, শ্বাস দিয়ে, হাসি দিয়ে, হাসির সাথে হাসতে হাসতে। এই একই মুহূর্তে তার সাথে কি ছিল, এই হাসিটা কি, এই যে হাসিটা, এই ব্যাপারটা কি? তাই না, খুব খুশ মেজাজে কথা বলছিল, খুব খুশি যে হ্যাঁ, জ্বর কমে গেছে, খুব এটা ছিল খুব বলা যায়। আনন্দে ছিল। কিন্তু
কিছুক্ষণ পরে আবার কিন্তু সিরিয়াস, যখন উইকনেসের কথাটা বললো, 10 কেজি ওজন কমে গেল, 10 মিনিট হাঁটার পর সেই যখন তার ক্লান্তি ভাবটা চলে আসলো, আর হিমোগ্লোবিন হাসির পরপর কিন্তু দেখেন এই কয়েকটা জায়গায় কি হয়ে গেল, সে কিন্তু উদাস হয়ে যাচ্ছে, বিষণ্ণ হয়ে যাচ্ছে, নিরাসক্ত হয়ে যাচ্ছে, এই একই জায়গায় কিন্তু একটু চিন্তামগ্ন হয়ে মুখটা ঢেকে ভেবে নিচ্ছে। এতদিন পর, এই 2 মাস পর খুশি থাকলেও খুশি থাকতে পারছে না। এখন বেশ কনসার্ন তার হিমোগ্লোবিন নিয়ে, কারণ খেয়ে বাড়াবে, খেতে গেলেই অ্যাসিডিটি হচ্ছে, এটা নিয়ে কনসার্ন, এটা নিয়ে তার একটা ভয়। কেন ভয় সেটাও কিন্তু সে তার মতো করে বলেছে, মেয়ে হয়ে জন্মেছে, হিমোগ্লোবিন নিয়ে তো থাকবেই কনসার্ন, কনসার্ন থাকাই তো স্বাভাবিক। হিমোগ্লোবিনটা নিয়ে ভয়, কিন্তু ওই একই মুহূর্তে কিন্তু আবার তার খুশিও আছে। যদি ছোট করে নিয়ে আসে, অনেক কথা আছে, ওই অনেক কথার মধ্যে যদি ছোট করে আমি ভাবি, তার যে এই যে স্বাস্থ্য, বর্তমান তার স্বাস্থ্যের যে কন্ডিশন, মানসিকভাবে একই সাথে সুখ অনুভব বা খুশি, ঠিক একই সাথে কিন্তু আবার ভয়ও আছে। এই রূপবিশটা কি, সেটাকে আমরা এতক্ষণ আলোচনা করেছি। হ্যাঁ, আমরা এতক্ষণে কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছিলাম, যেমন এখানে আমরা কয়েকটা সেরেমনি দেখেছি, অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট ওন হেলথ ওন। হ্যাঁ, তার স্বাস্থ্য নিয়ে তো বেশ অ্যাংজাইটির মধ্যে আছে। হিমোগ্লোবিনটা যদি কমে যায়, গত মাসে কমে গেছিল, এখন আমি ঠিকঠাক খেতে পারছি না, আরো যদি কমে যায়, এটা তো আছেই। কিন্তু মূল ভয়টা কি, ফিলিংসটা তাহলে কোথায়? হাসি এবং সাথে ভয়, একই সাথে হাসি এবং সাথে ভয়, এই তো কথা। আমরা এইভাবে ভেবেছিলাম, কেয়ারফুল বাট কেয়ারফুল। আমরা নেট টার্ম কার্ভ দিয়েছি, কেয়ারফুল বাট কেয়ারফুল। দেখেন একই সময়ে হচ্ছে কিনা, একই সাথেই হচ্ছে কিনা। খুশিও আছে, আবার নিরানন্দ ভাবও আছে, ভয়ও আছে ওর সাথে। একটু মানে কঠিন হয়ে গেল ব্যাপারটা। দুলাল, আমি ভাবছিলাম চেয়ারফুল অল্টারনেটিভ উইথ স্যাডনেস, এরকম মাঝে মাঝে আবার তা আবার মেলে না দেখি। মানে মানে পুরো জায়গায়, পুরো জার্নি থেকে কিন্তু শেষ অবধি কিন্তু ওই একটা জিনিসই কভার করছে। আমার মনে হয় প্রথম থেকেই ওটাই ছিল। প্রথমে তো সহজ সহজ, ওই জন্য কিন্তু আমি বারবার আবারও স্লাইডটা দেখালাম, প্রথম থেকে কিন্তু এগুলো আছে, একটা যোগসূত্র কিন্তু আছে। এই প্রথম সেটাই, কিন্তু আপনারা ভাবনা চিন্তা আবার 3 জন 3 দিকে চলে গেলেন কেন? তাহলে একটা জিনিস তখন কি মাথায় উঠি দিল না যে এই জিনিসটা প্রথম থেকে? আমরা 3 জন 3 দিক নয়, আমরা এইগুলো থেকে ডিডি হতে হতে ওই জায়গায় আসলাম। ওইটা আমাদের মাথায় প্রথম থেকেই ছিল, কিন্তু এটাকে খণ্ডন করার চেষ্টা করতে হবে, নাকি একটা বদ্ধমূল ধারণায় আমরা আটকে যাব? কখনোই নয়। আমাদের চিন্তাটা একটু অন্যভাবে হয়। ধরো দুলালদা বললো এটা এইটা হলে কিরকম হয়, এবার আমি হয়তো বললাম না এটার সঙ্গে এটা যোগ করলে কিরকম হয়। আচ্ছা, আপনি এটা কেন বলছেন? ও আবার বললো স্বামী তুমি এটা কেন বলছো? এইবার এই 3 জনের মধ্যে কেন বলছো এটা ঘুরতে থাকে খানিকক্ষণ। আমরা প্রথমেই দেখা যাচ্ছে দাদার নেটট্রাম কার্ডটা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু এটা কাটা যায় কিনা সেটা আগে দেখতে হবে। অনেক ভাবে এটাকে কাটানোর চেষ্টা করেছি লাস্টে, যেটা থেকে আমরা বেরোতে পারছি কিনা, বা তুমি আরো যুক্তি দাও কেন, কনফার্ম কিনা। দেখেন, আমরা এবারে যদি বলি আর্সেনিক কেন ধরলাম না, দিলাম না কেন, এখানে ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফার্স্টটা ডিরেক্ট বলেনি একবারও, বা চায়ও নি সে, ওটা জোর করে ধরা হয়ে যাচ্ছিল। হিন্ডার্ড অ্যাট ওয়ার্ক হলো না কেন, পার্শিয়াল হয়ে যাচ্ছিল। সে শুধু ওই একটা বিষয় নিয়ে চিন্তিত নয়, তার মেন কনসার্ন ছিল ভয়।
আচ্ছা তাহলে টিমিডিটি অল্টারনেটিংটা হলো না কেন? ইনডিফারেন্স সে সরি ওই কনফিডেন্ট হলো না কেন? সে কনফিডেন্ট তো ওইটা কনফিডেন্টের থেকে বেশি গুরুত্বপূর্ণ চেয়ারফুল হয়ে উঠছে, এই জন্য ওই জায়গাটা ধরা হলো। খুব সূক্ষ্ম অতি সূক্ষ্ম পার্থক্য। এই জায়গাটা ডিডি করতে করতে আমরা লাস্টে ওখানে আসলাম। কারোর বুঝতে অসুবিধা হলে সে কোশ্চেন করতে পারেন। যখন এখানে এসে কনফার্ম হলাম তখন আমরাও শিওর ছিলাম যে কমে যাবে, এরকম একটা অনুভূতি তিনজনারই হয়েছে যে আমরা এবার একদম। তবে পরাগদা এটা একা কিন্তু সলভ করা অনেক কঠিন ছিল। সে তো অন্য প্রশ্ন, একা আদৌ ওটা অন্য প্রশ্ন। আমরা তো এই জন্য তিনজন মিলেই চলি, একসাথেই চলি আমরা তিনজন। না সেটা ঠিক আছে, কিন্তু দেখেন কতগুলো শেড, কতগুলো মানে ফিলিংস দিচ্ছে সে, এক এক দিনে এক এক রকম ফিলিংস দিচ্ছে। আমাদের ক্ষেত্রে যেটা হয় ঝড়ের গতিতে কাজটা হয়। হ্যাঁ, ও একটা বললো আমি একটা বললাম, ও একটা বললো, করতে করতে ঝড়ের গতিতে আমরা ওষুধে পৌঁছানোর চেষ্টা করি। কেন অত সময় দেবো? সত্যি আমার নেই। সারাদিনে পরাগ স্যার 70-80টা রুগী দেখছে, আমি প্রচুর দেখছি, দুলালদা প্রচুর দেখছে। সৌরভ কিছু বলবে? হ্যাঁ সৌরভদা বলুন। হ্যাঁ খুব সুন্দর ধরা হয়েছে, কিন্তু এই কেয়ারফুল জায়গাটা ধরা কিন্তু বেশ কঠিন ছিল, বেশ কঠিন ছিল। অবশ্যই অবশ্যই, খুব ওপিয়ামের কাছাকাছি চলে যাচ্ছিল কিন্তু। ওর মধ্যে কিছুটা অ্যাফেক্টেশন ছিল, ওপিয়ামের কাছাকাছি চলে যাচ্ছিল অনেকটা। হ্যাঁ ও কিন্তু গেস্টার দিয়ে কিন্তু অ্যাফেক্টেশনটা আমার মনে হচ্ছে লুকাচ্ছিল মাঝে মাঝে, ওর ভয়টা। ও কিভাবে ইমপ্রেশন দিচ্ছিল দেখছেন, কিভাবে চোখে মুখে কথা বলতেছিল। এইটা দিয়ে মাঝে মাঝে ফোকাস আসে, আবার মাঝে মাঝে হাইড হয়ে যায়। আমরা তো এই জন্যই বারবার আপনাদের বলছিলাম যে প্রত্যেকে ওর ফেসিয়াল এটা খেয়াল রাখুন, ফেসিয়ালটা খুব গুরুত্বপূর্ণ। এই হাসি, এই হঠাৎ করে দুঃখ, এই দারুণ গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো। স্যার কত পটেন্সি দিলেন স্যার? 200। ও দুলালদা আপনি ফেরা শুরু করুন, ওই ল্যাপটপ বন্ধ করুন, শেয়ার বন্ধ করুন, করে চলে যান। 200 40 রোজ স্যার, 200 তিনটে রোজ। স্যার সিনথেসিসই তো পাচ্ছি না, চেয়ারফুলনেস। কমপ্লিটে আছে, কমপ্লিটে সিনথেসিসেও আছে।